পাহাড় মানেই হলো নিজেদের ব্যস্ত জীবন ও কোলাহল থেকে মুক্তির পথ আর অনাবিল আনন্দের ঠিকানা খুঁজে পাওয়া। আজ আমাদের সিকিম ট্রিপের তৃতীয় পর্বে তোমাদের কিছুক্ষণের জন্য এই তীব্র দাবদাহের মধ্যে একটু হিমের পরশ এনে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আমরা এখন রয়েছি পদামচিনে। এবার হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব জুলুকের পথে। হোমস্টে থেকে বেরোবার সময় আমাদের হোমস্টের ওনার এইভাবে আমাদের সবাইকে উত্তরীয় পরিয়ে দিলেন, যা আমাদের কাছে সত্যি সম্মানের। আর আমাদের আজকের জার্নি স্টার্ট করার আগে আমরা এই হোমস্টের কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে নিলাম। এই যে আমাদের গাড়িতে লাগেজ তোলা হয়ে গেছে, একদম রেডি। আমরা এবার বেরিয়ে পড়ব। এখান থেকে জুলুক প্রায় 10 কিলোমিটারের রাস্তা। আর এই পুরো রাস্তাটার কিন্তু অবস্থা বেশ খারাপ। রাস্তায় বেশ কিছু জায়গায় কাজ চলছে, তাই আমাদের গাড়ি কিন্তু বেশ স্লো চলছে। আজ ওয়েদারও কিন্তু বেশ ভালো রয়েছে, একেবারে রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি। আমরা এখন জুলুক পেরোচ্ছি। এই জুলুক প্রায় 9400 ফিট উচ্চতায় অবস্থিত এবং প্যাকিয়ং ডিস্ট্রিক্টের রঙ্গি সাবডিভিশনের অন্তর্গত। এই জুলুকেও কিন্তু তোমরা প্রচুর হোটেলের অপশন পেয়ে যাবে। এই জুলুক একসময় কালিম্পং ও তিব্বতের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো। এই জুলুক একেবারে ইন্দো চায়না বর্ডারের কাছাকাছি অবস্থিত। আমরা জুলুকে না দাঁড়িয়ে একেবারে চললাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে, যেটা জুলুক থেকে মোটামুটি 14 কিলোমিটারের রাস্তা। আর যত আমরা সামনের দিকে এগোচ্ছি, রাস্তার সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছে। আর সাথেই যেন শুরু হলো রোদ আর মেঘের খেলা। আর তারই মাঝে ঐতিহাসিক রেশম পথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। যেতে যেতে ওই যে দূরে জুলুকের জনবসতি দেখা যাচ্ছে। এই সিল্ক রুট বা রেশম পথ প্রায় 1500 বছর ধরে ভারতের সাথে চীন ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য আমদানি রপ্তানির অন্যতম পথ ছিল। এমনিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ক্ষণিকের জন্য আকাশ পরিষ্কার হওয়ায় আমরা থাম্বি ভিউ পয়েন্টের আগে একটা জায়গায় দাঁড়ালাম আর সেখান থেকে দেখে নিলাম এই দৃশ্য। এই সিল্ক রুটে রয়েছে প্রায় 32টি হেয়ারপিন বেন্ড। তো আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখানে গাড়ি পার্কিং করলাম আর এবার আমরা একটুখানি পয়েন্টে ঘুরে দেখব। আর এখান থেকে কিন্তু দারুণ একটা সিল্ক রুটের ভিউ পাওয়া যাচ্ছে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। হালকা হালকা স্নোফল হচ্ছে এখানে, মাঝে একবার রোদ উঠছে, মানে এইরকমই চলছে। আর প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, মানে জাস্ট কথা বলতে পারছি না। এই যে গাড়ি আমাদের এখানে পার্কিং করা রয়েছে। আর এই যে পুরো জিগজ্যাগ রুটের একদম একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর একটু এগিয়ে যাই, মেন ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। এই থাম্বি ভিউ পয়েন্ট অবস্থিত প্রায় 11,200 ফিট উচ্চতায়। আমরা এই ভিউ পয়েন্ট থেকেই দেখতে পাবো সম্পূর্ণ সিল্ক রুটের জিগজ্যাগ রাস্তাটি। কি হচ্ছে এখানে? স্নো ধরো, এখানে স্নো ধরা হচ্ছে এইভাবে, ঠিক আছে? আশা করি সবাই দেখতে পাচ্ছে কত স্নো পড়ছে এখানে। ভালো ভালো স্নো পড়ছে, ঠিক আছে? আমরা বোধহয় এই নিয়ে সেকেন্ড টাইম দেখছি স্নো। এই নিয়ে সেকেন্ড টাইম আমরা, হ্যাঁ, এর আগে আমরা একবার বাল্লা চালাতে পেয়েছিলাম, আর এই নিয়ে সেকেন্ড টাইম। তাও স্নো ফল দেখিনি সেইভাবে। এটা পুরো স্নো ফল, এটা ছিল দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছে। চলো
এবার জ্যাকেটটা পরে নাও, ঠান্ডা লাগবে। সিরিয়াসলি ভাবতে পারিনি যে এখানেই মানে আমরা এতটা স্নোফল দেখতে পাবো। অ্যাকচুয়ালি শুনেছিলাম যে বাবা মন্দিরের সাইডে স্নোফল পেতে পারি, বাট এখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট থেকেই যে আমরা স্নোফল পেয়ে যাব সত্যিই ভাবা যাচ্ছে না। আর ভীষণ এনজয় করছি। এই থাম্বি ভিউ পয়েন্টে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আবার রওনা দিলাম। আমরা এখন প্রায় 11,800 ফিট উচ্চতায় রয়েছি, আর থাম্বি ভিউ পয়েন্ট দেখে আমরা এখন চলেছি নাথাং ভ্যালির পথে। যত এগোচ্ছি বরফের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। রাস্তায় কিন্তু বেশ সাদা সাদা স্নো আমরা দেখতে পাচ্ছি, আর গাড়ির কাছেও কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আরো পরে আরো বেশি স্নোফল পাবো আমরা। গাড়ির বনেট পুরো বরফে ভর্তি হয়ে গেছে। বাড়ির টেম্পারেচার এখন 9 ডিগ্রি দেখাচ্ছে, গাড়িতে সেরকমই দেখাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। এই গাড়িটা ফার্স্ট বরফের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের আগের অনেকগুলো গাড়ি ছিল সেগুলো বরফের মধ্যে দিয়ে গেছিল, কিন্তু এই গাড়িটা ফার্স্ট টাইম যে বরফের মধ্যে দিয়ে চালানো যাচ্ছে। এখন টেম্পারেচার 7। ভালোই স্নোফল হচ্ছে। আমরা এখন লুমথুং এ, এর অল্টিটিউড 12,600 ফিট। এটা বেসিক্যালি একটা সানরাইজ পয়েন্ট, কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। সো আমরা এখানে না দাঁড়িয়ে আমরা এখন বেরিয়ে চলছে নেক্সট ডেস্টিনেশনের জন্য। গাড়ির কাঁচও ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, আমরা মেন রোড ছেড়ে বাঁদিকে রাস্তাটা ধরবো নাথাং ভ্যালির পথে। এই নাথাং ভ্যালি 13,500 ফিট উচ্চতায় অবস্থিত এবং সিকিমের প্যাকিয়ং ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই নাথাং উপত্যকার রুক্ষ পাহাড়ের রূপ ও অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে পূর্ব ভারতের লাদাখ বলেও অভিহিত করা হয়। সর্বসাকুল্যে মোট 50 থেকে 60টি ঘরবাড়ি নিয়ে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই নাথাং। এবং এখানে দেখার মধ্যে রয়েছে একটি হিন্দু মন্দির ও বৌদ্ধ মনেস্ট্রি। এই সিল্ক রুটে অন্যান্য টুরিস্ট স্পটের থেকে এখানে কিন্তু পর্যটকের ভিড় বেশি দেখা যায় না। তাই এখনো এই নাথাং ভ্যালিকে অফবিট প্লেসের মধ্যে ধরা যেতে পারে। হালকা তুষারাবৃত এই নাথাং গ্রামকে আমরা এবার বিদায় জানিয়ে চললাম বাবা মন্দিরের পথে। বাবা মন্দির এখান থেকে মোটামুটি 6 কিলোমিটারের রাস্তা। মাঝে মাঝে পাহাড়কে ঘিরে ধরছে মেঘের রাশি, আবার ক্ষণিকের ব্যবধানেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে সূর্যি মামা। এতক্ষণ অবধি যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তা সত্যিই মুগ্ধ করে দিচ্ছে। আশেপাশের পাহাড়ের গায়ে বেশ বিক্ষিপ্ত বরফ দেখা যাচ্ছে, আর সাথে ঠান্ডাও কিন্তু বেশ বেড়ে যাচ্ছে। আমরা এখন ওল্ড বাবা মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। ওল্ড বাবা মন্দির থেকে এটা হচ্ছে পুরো জায়গাটার ভিউ। আমরা এখন রয়েছি 13,482 ফিট উচ্চতায়। বিক্ষিপ্ত স্নোফল দেখা যাচ্ছে, স্নো রয়েছে। বাবা হরভজন সিং ছিলেন ভারতের এক বীর সন্তান, যিনি 22 বছর বয়সে শহীদ হয়েছিলেন এখানকার নাথুলা বাসের কাছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরানওয়ালা জেলার সাদরানা গ্রামে একটি শিখ পরিবারে 1946 সালের 30শে আগস্ট, এবং 1966 সালে ইন্ডিয়ান আর্মির পাঞ্জাব রেজিমেন্টের সিপাহী হিসেবে তিনি জয়েন করেন।
1968 সালে একটি প্রাকৃতিক দুর্যোগের সময় একটি দুর্গম ঘাঁটির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়াদের কলামের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি, এবং সেই সময় পা পিছলে তিনি একটি হিমবাহের স্রোতে ভেসে যান। শুরু হয় তল্লাশি এবং শোনা যায় যে তিনি নাকি তার এক সহকর্মীকে স্বপ্নে দেখা দিয়ে জানিয়েছিলেন যে তার দেহ কোথায় রয়েছে, এবং টানা 3 দিন তল্লাশির পর তার সহকর্মীর কথা মতো তার দেহ খুঁজে পাওয়া যায়। সিপাহীরা বিশ্বাস করতেন যে তিনি মৃত্যুর পরও কর্মরত ছিলেন, এবং বাবা হরভজন সিং এর রিটায়ারমেন্টের আগে অবধি প্রত্যেক বছর 11ই সেপ্টেম্বর একটি জিপ তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিকটতম রেল স্টেশন এনজেপি থেকে রওনা হতো তার গ্রামের উদ্দেশ্যে। আর প্রত্যেক বছর এই সময় ইন্ডিয়ান রেলের যে কোনো একটি ট্রেনে একটি করে সিট সংরক্ষণ করা হতো তার নামে। তার জিনিসপত্র নিয়ে সাথে যেতেন 3 জন করে সৈন্য। আজও নাথুলাতে পোস্টেড সৈন্যরা তার বাড়িতে কিছু অর্থদান করেন। নাথুলাতে পোস্টেড সৈন্যরা এখনো বিশ্বাস করেন যে ভারত ও চীনের মধ্যে কোনোদিন যুদ্ধ হলে বা কোনো অঘটন ঘটার আশঙ্কা থাকলে কমপক্ষে 2-3 দিন আগে থেকে তিনি সকলকে সতর্ক করে দেন। এমনকি দুদেশের মধ্যে পতাকা বৈঠক চলাকালীন চীনারা তাকে সম্মান জানাতে এখনো একটি চেয়ার রেখে দিয়েছেন। এই ঘরেই রয়েছে তার ব্যবহৃত সমস্ত জিনিস, এবং একটি সত্যি আশ্চর্য ঘটনা যে বলা হয় এখানে মন্দিরে যে ড্রেসগুলি রাখা রয়েছে তার ব্যবহৃত, সেগুলো কখনোই পরিষ্কার করার দরকার পড়ে না। বাবা হরভজন সিং এর মায়ের মৃত্যুর পর তার ছবিও স্থান পেয়েছে তার সন্তানের পাশেই। অনেকের বিশ্বাস অনুযায়ী যদি কোনো সেনা তার ঠিকমতো দায়িত্ব পালন না করেন তাহলে বাবা হরভজন সিং তাকে যথাযথভাবে শাস্তিও দেন। আমরা এখনো বাবা মন্দিরেই রয়েছি, আর ক্রমশ কিন্তু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। বেশ মাঝখানে কিন্তু রোদ একটু উঠেছিল, এখন একদমই রোদ নেই, বেশ ঠান্ডাটাও ক্রমশ বেড়ে যাচ্ছে। বাবা মন্দির থেকে প্রসাদ নিলাম। পুরনো বাবা মন্দির কিন্তু এখানকার সব থেকে পবিত্র স্থান। মন্দিরের পাশেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে তোমরা বেশ কিছু খাবার দাবার পেয়ে যাবে, এবং পুরো জায়গাটি ইন্ডিয়ান আর্মি দ্বারাই পরিচালিত। এখান থেকে বেরোবার সময় একটা কথা অবশ্যই মনে হচ্ছে যে এই ইন্ডিয়ান আর্মি সত্যি আমাদের গর্ব, যারা প্রত্যেক দিন এই প্রকৃতির এত প্রতিকূলতাকে উপেক্ষা করেও আমাদের ভারতকে সমানে রক্ষা করে চলেছে শত্রুদের হাত থেকে। আর আমরা হয়তো তাদের এই আত্মত্যাগ ঘরে বসে উপলব্ধি করতে পারি না। তাই খুব বলতে ইচ্ছা করছে, হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। এবার আমরা চললাম নাথুলা পাসের পথে। ওয়েদার ক্রমশ আরো খারাপ হয়ে যাচ্ছে। আকাশ পুরোপুরি কালো মেঘে ছেয়ে গেছে। দূরে তুষারাবৃত পাহাড় দেখা যাচ্ছে, যা দেখতে অসাধারণ লাগছে। যত এগোচ্ছি তুষারপাত আরো বেড়ে যাচ্ছে। এখন আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, আর রাস্তায় কিন্তু প্রচুর স্নোফল পাচ্ছি। আর এত স্নোফল কিন্তু আমরা সিরিয়াসলি দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম আমাদের লাইফে। দারুণ এনজয় করছি। গাড়ির বোনেট পুরো ভরে গেছে বরফে। আমরা এখন এক্স্যাক্টলি আছি কুপুবে। এখন আমরা যাব হচ্ছে নিউ বাবা মন্দিরের দিকে। আমার জীবনের প্রথম তুষারপাত দেখা, তাই সত্যি এটা খুব স্পেশাল। এই পুরো এরিয়াটাই আর্মি অধ্যুষিত এরিয়া, তাই এখানে কিন্তু কোথাও ড্রোন ওড়ানো যায় না। হেভি স্নোফল এখন হচ্ছে। যত এগোচ্ছি রাস্তায় আরো বেশি স্নোফল বেড়ে যাচ্ছে, দারুণ লাগছে। পুরো গাড়ির বোনেট ভর্তি। এত
এত তুষারপাত দেখে আমরা আর থাকতে না পেরে গাড়ি দাঁড় করিয়ে ফেললাম রাস্তার পাশেই। প্রচন্ড স্নোফল হচ্ছে এখানে। আমরা এখন কুকুর লেক থেকে পেরিয়ে একটুখানি আগে এগিয়েছি। দারুণ লাগছে, যত এগোচ্ছি স্নোফল আরো বেড়ে যাচ্ছে। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা। এর আগে একটুখানি স্নো হয়তো অন্য জায়গায় পেয়েছি, বাট এইভাবে স্নোফল এই ফার্স্ট টাইম লাইফে পাচ্ছি। আর আমাদের কলকাতায় অত গরম, সেখান থেকে এখানে স্নোফল জাস্ট ভাবা যাচ্ছে না। ভীষণ ভালো এনজয় করছি আমরা। আর একটা প্রয়োজনীয় কথা বলে দিই, এখানে আসার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে যেহেতু এই জায়গাগুলো বেশিরভাগই হাই অল্টিটিউডে রয়েছে, তাই অল্টিটিউড সিকনেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ কিছু ওষুধ তোমরা অবশ্যই ক্যারি করবে। আর সাথে রাখবে অবশ্যই অক্সিজেন আর কর্পূর। কর্পূর কিন্তু একটা ঘরোয়া টোটকা শ্বাসকষ্ট কমানোর জন্য। গতকাল অবধি আমরা এই ট্রিপে যে বিপদের সম্মুখীন হয়েছিলাম, তারপরে মন সত্যিই একটু ভেঙে গেছিল। বিপদটা কাটিয়ে উঠলেও কোথাও যেন একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে এরপর আমাদের সাথে কি হবে সেটা নিয়ে। কিন্তু আজ এই মুহূর্তে বলতে পারি, ওই যে আমাদের একদিন বেশি নষ্ট হয়ে যাওয়া নিয়ে যা হয় ভালোর জন্য। ওটা না হলে হয়তো আমরা আজকের এই মুহূর্তটাকে এনজয় করতে পারতাম না। আমি কি বিপদের কথা বলছি সেটা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই সেটা একবার দেখে নিও। হালকা বরফে কি অসাধারণ দেখতে লাগছে রাস্তাটা। আমরা নাথুলা পাস থেকে আর কয়েক কিলোমিটার দূরে রয়েছি। সামনে এখনো এক নাগাড়ে বরফ পড়ছে আর পুরো এরকম সাদা হয়ে রয়েছে, দারুণ লাগছে। আমরা কুপুক লেকের একদিক দিয়ে আসছিলাম, এখন আবার অন্য সাইডে চলে এসেছি। কিছুটা অংশ বরফে জমে গেছে আর এখনো কিন্তু স্নোফল হয়ে চলেছে। আমরা এখন ক্রস করলাম সেরাথাং। এই হলো কুপুক লেক, কিছুটা অংশ জমে রয়েছে, এখনো ভালো মতোই স্নোফল হচ্ছে। আমাদের গাড়ির ওপরেও কিন্তু বেশ স্নোফল দেখা যাচ্ছে। ও গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে, সামনের দিকে কিন্তু পুরোপুরি বরফ রয়েছে। দেখো পুরো কিন্তু সামনেটায় বরফ রয়েছে। আমরা এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ, দারুণ লাগছে। পুরো বরফে ভর্তি চারদিক, আর সাথে এই লেক, সবকিছু মিলিয়ে যেন সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে এখানকার। এদিকেও বরফ রয়েছে, গাড়িতেও প্রচুর বরফ, তেমনি ঠান্ডা। এই কুপুক লেকটিকে অনেকটা হাতির ন্যায় দেখতে বলে একে এলিফ্যান্ট লেকও বলা হয় এবং এটি খুবই পবিত্র বলে মানা হয়। একটা কথা সত্যি বলতেই হয় যে জীবনের আসল সার্থকতা এই অজানাকে জানার মধ্যে আর এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার মধ্যেই রয়েছে। তাই তোমাদের বলবো, কোনো কিছুই ভবিষ্যতের জন্য ফেলে না রেখে এখনই বেরিয়ে পড়ো আর জীবনের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে পুরো দমে উপভোগ করো। এপাশে হেলিপ্যাড রয়েছে। এটা হচ্ছে চিপসের অবস্থা, এখানে এটা হলো চিপসের অবস্থা। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ফেটে যাবে। হ্যাঁ। চারপাশে শুধু দেখা যাচ্ছে শ্বেতশুভ্র পাহাড়। এই হলো নাথুলার এন্ট্রি পয়েন্ট। এই ডাগার দুয়ার থেকেই নাথুলা পাস যাওয়া যায়। এখান থেকে 4 কিলোমিটার রাস্তা ছিল। এখানে একটা চেকপোস্ট রয়েছে, সেখানে আইডেন্টিটি কার্ড সব দেখিয়ে তারপর যেতে হয়। বাট আমরা আজকে যেতে পারছি না আনফরচুনেটলি, কারণ 2টোর মধ্যে এই রাস্তা বন্ধ হয়ে যায়। এখন 2:56 বাজে, তাই আমরা আজকে আর এখানে যেতে পারলাম না। এবার আমরা চললাম ছাঙ্গু লেকের পথে।
যা এই নাথুলা পাস থেকে প্রায় 16 কিলোমিটারের রাস্তা রয়েছে। 8 ঘন্টা মতো সময় লাগবে যেতে। ছাঙ্গু লেকের দিকে যত এগোচ্ছি রাস্তা যেন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এই ছাঙ্গু লেক বা সোঙ্গো লেক প্রায় 12,313 ফিট উচ্চতায় অবস্থিত। আমরা এখন ছাঙ্গু লেকে এসে পৌঁছেছি। আমার পিছনেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, এই যে আই লাভ ছাঙ্গু বলে লেখা রয়েছে। আর চারিদিকে প্রচুর বরফ রয়েছে, প্রচণ্ড ঠান্ডা, আর বরফের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। ভীষণ ভালো লাগছে। এই হলো প্রথম ভিউ ছাঙ্গু লেকের। আর বেশ মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে আমাদের গাড়ি রয়েছে পাশে, আর পুরো চারিদিকে কিন্তু যেদিকেই দেখাচ্ছি পুরোটাই কিন্তু বরফ রয়েছে। অসম্ভব হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। আর একদম হাই অল্টিটিউডে রয়েছি, তাই বেশ কথা বলতে একটু কষ্টও হচ্ছে। এখনো কিন্তু হালকা হালকা স্নোফল হয়ে চলেছে। আমাদের গাড়ির ওপরেও প্রচুর স্নোফল হচ্ছে। আর এই দেখো নাম্বার প্লেটের অবস্থা, নাম্বার প্লেট পুরো ঢেকে গেছে। অল্প যেন মনে হচ্ছে বরফ দিয়েই লেখা, কিছুটা হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে। গাড়িতে ভর্তি স্নোফল। দারুণ জাস্ট। আবার দেখো এই সাইডটা কিন্তু ওপরে হালকা হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। চারিদিকে তাকিয়ে মন ভরে যাচ্ছে জাস্ট। এই গরমকালে এই রকম যে একটা ঠান্ডার মধ্যে আসতে পারবো, এরকম এনজয় করতে পারবো, সত্যি ভাবিনি। ভীষণ লাকি মনে হচ্ছে নিজেদের। এই লেকের কাছাকাছি প্রচুর ইয়াকও দেখতে পাওয়া যায়। এই জায়গাটি বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে এবং শীতকালে এই লেকটি একেবারেই হিমায়িত হয়ে যায়। এবার এখান থেকে আমাদের আজকের পরবর্তী গন্তব্য হলো রাবাংলা। এই ছাঙ্গু লেক থেকে রাবাংলার দূরত্ব প্রায় 105 কিলোমিটার। এরপর আস্তে আস্তে আমাদের নিচের দিকে নেমে যাওয়ার পালা। এখন আমাদের প্রথম গন্তব্য গ্যাংটক। গ্যাংটক এই ছাঙ্গু লেক থেকে প্রায় 42 কিলোমিটারের দূরত্বে রয়েছে। পাহাড়ে এখন ওয়েদার কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। এখন বরফ তো পড়ছেই, সাথে একদম কিন্তু চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে ক্রমশ। এখন সময় 3:50, কিন্তু মনে হচ্ছে যে বেশ সন্ধে হতে চলেছে। আমরা এখন চলেছি গ্যাংটকের পথে। বেশ কিছুটা নিচে নেমে এলো, এখনো কিন্তু এক নাগাড়ে স্নোফল হয়েই চলেছে। আমাদের সমস্ত ট্রিপের লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে। ছোট্ট ওয়াটারফল দেখা যাচ্ছে একটা, বরফ গলা জলই নেমে এসছে। এতটাই বেশি তুষারপাত হচ্ছে যে মাঝে মাঝে গাড়ির কাছে বাইরে কিছু দেখাই যাচ্ছে না। এতটাই খাড়াই পথ, সামনে কিছু দেখাই যাচ্ছে না। গ্যাংটকের কিছুটা কাছাকাছি আসতে এই তুষারপাত অবশেষে বন্ধ হয়েছে, আর আকাশও
তারই মধ্যে একটু পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা এখন গ্যাংটক ক্রস করছি। এই রাস্তাটা কিন্তু বেশ জনবহুল, তাই একদমই গাড়ি স্লো চলছে। কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হলো, আবার খুব জোরে বৃষ্টি আরম্ভ হলো। এখন সন্ধে 6:11 বাজে আর আমরা গ্যাংটক ক্রস করছি। এখানেও কিন্তু প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমরা এখান থেকে রাবাংলা যাব। এখন বাজে হচ্ছে 6টা। রাবাংলা 6:11 পৌঁছতে 8:20 অ্যাজ পার গুগল। এখনো 2 ঘন্টা 8 মিনিটের পথ রয়েছে। এখানেও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ছোট্ট টানেল, বেশিক্ষণ না। তার মানে আমি সিংটাম ঢুকছি খুব তাড়াতাড়ি। এখনো 44 কিলোমিটার পথ বাকি, 1 ঘন্টা 28 মিনিট টাইম। আমরা এখন ক্রস করছি সিংটাম। আমাদের অন্যান্য সব ট্রিপের মতন এই ট্রিপেও পাহাড়ে নাইট জার্নি শুরু হলো। সিংটামের পর থেকে রাস্তা যেন আরো বেশি খারাপ হয়ে গেল। এরপর আমরা আবার গুগল ম্যাপকে ভরসা করে ভুল পথে চলে গেছিলাম। সেখানে কিছু মানুষকে জিজ্ঞেস করে তারপর আমরা ঠিক পথে আবার চলে আসি। তার জন্য অবশ্য আমাদের বেশ কিছুটা পথ এক্সট্রা ঘুরতে হলো। অবশেষে আমরা এবার হাইওয়ে পেয়ে গেছি। এই পুরো জায়গাটাই ধসপ্রবণ এরিয়া, তাই বেশিরভাগ সময় রাস্তা কিন্তু বেশ খারাপ থাকে। রাস্তা কিন্তু বেশ কিছু জায়গায় খুবই খারাপ। ওই যে দূরে ডান দিকে পাহাড়ে দাবানল দেখা যাচ্ছে। এই ট্রিপে যেন আমাদের সব রকম অভিজ্ঞতাই হয়ে গেল। আর এই রকম দুর্গম রাস্তায় রাতে ড্রাইভ করা সত্যিই কিন্তু আলাদা এক রকমের রোমাঞ্চকর। কিছু কিছু জায়গায় একেবারে রাস্তা নেই বললেই চলে। আমরা প্রায় রাত 10টা নাগাদ রাবাংলাতে এসে পৌঁছলাম, আর আমরা হোটেল খুঁজেও নিয়েছি। আজকের ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না, আবার খুব তাড়াতাড়ি চলে আসব আমাদের এই ট্রিপের অন্তিম পর্ব নিয়ে। রাবাংলায় প্রথমেই পৌঁছতে চোখে পড়ছে সোনালী আলোয় আলোকিত বৌদ্ধ মূর্তি। এর পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমাদের রাবাংলা ঘোরার অভিজ্ঞতা। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।